বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ সিংহভাগ বা প্রায় সকলেই বলা যাবে কতিপয় দুষ্কৃতকারী ছাড়া লজ্জিত, ব্যথিত ও মর্মাহত। গত কয়েকদিন ধরে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন থেকে শুরু করে যা কিছু ঘটছে বাংলাদেশে, সেটি কোনো অবস্থাতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ সামনের দিকে পথ চলছেন, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ঘটনা ঘটছে, অতীতেও ঘটেছে। গত 50 বছরে বহু জায়গায় বহুভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের, যদিও রাজনৈতিক নেতৃত্বের একটা বড় অংশই বলছেন যে বাংলাদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিসেবে যারা পরিচিত বা যাদেরকে বলা হয়ে থাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা এই দেশে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা কতটা নিরাপদ, এই প্রশ্ন আরও একবার সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গত কয়েকদিনের ঘটনাবলী। এর দায়কার সেটি নিয়ে প্রশ্ন নানা মহল থেকে নানাভাবে তোলা হচ্ছে। রাজনীতিবিদরা অভিযোগ পাল্টা অভিযোগ করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ঘটনার পেছনে কারা আছে তাদের খুঁজে বের করা, প্রয়োজনীয় তদন্ত করা, আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, সেই কাজগুলো হচ্ছে না যেভাবে হওয়া দরকার। অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে, সেই সব অনেক ঘটনারই তদন্ত হয়নি, অনেক ঘটনারই বিচার হয়নি, বরং অভিযুক্তরা প্রকাশ্যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্বের আশ্রয় প্রশ্রয় পেয়েছেন। এ থেকে পরিত্রাণের উপায় কি? এই সমস্যার নিয়ে রাজনীতি দেশের ভেতরে আছে, এই অভিযোগ যেমন আমরা শুনি, দেশের বাইরেও এই নিয়ে রাজনীতি হচ্ছে। আমরা প্রতিবেশী দেশেরই একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছেন যে এটি তাদের ভোট আগামী দিনে বাড়িয়ে দেবে বাংলাদেশের এই ঘটনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতিটাকে বিচার বিশ্লেষণ করা দরকার। এই রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিনা সেই প্রশ্ন। বাংলাদেশ কি কখনো অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র হয়ে উঠতে পারবে কিনা? যদিও সংবিধানের মূল নীতিমালায় ধর্মনিরপেক্ষতার কথা আছে, কিন্তু একই সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম শব্দটিও সন্নিবেশিত আছে। সংবিধান আমরা বহুবার, বহু কারণে, ব্যক্তিগত কারণে, গোষ্ঠীর কারণে, দলের কারণে পরিবর্তন করেছি, কিন্তু মুখে যত কথাই বলি না কেন, সংবিধানের ওই জায়গাগুলোতে কেউ স্পর্শ করছেন না বা করতে পারছেন না। বা সংবিধানই মূল কথা কিনা, মানুষের চেতনায় সেটি কতটা আছে, কিংবা এটি নিয়ে কতটা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো করে, সেটি একটি বড় প্রশ্ন। সামনে নির্বাচন, সেই 2 বছর পরে সেই নির্বাচনকে কেন্দ্র করেই এইসব ঘটনা ঘটছে কিনা, সেই প্রশ্ন দুদিক থেকেই, অর্থাৎ ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরের দিক থেকে, দুদিক থেকেই তোলা হচ্ছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী লেখক অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতিটা সম্পর্কে আপনার নিজের অনুভূতি, আপনি কেমন দেখছেন? আসলে এটি কাঙ্ক্ষিত কিনা? মোটেই কাঙ্ক্ষিত নয় আমরা জানি, কিন্তু আসলে কেন ঘটছে এবং এ থেকে বেরোবার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমি যখন টেলিভিশন ক্যামেরা, চ্যানেল আইয়ের টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলছি, আমি বুঝতে পারছি যে এই অনুষ্ঠানটি যখন প্রচারিত হবে, অনেকেই শুনবেন, দেখবেন। সবার কাছে আমি একটি কথা বলি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আছে, ঘৃণায় আমার মনটি উত্তাল হয়ে আছে। কারণ আপনি সূচনা বক্তব্যে চমৎকার কিছু চুম্বক কথা তুলে এনেছেন, সেটি আমাদের মানসিকতা। তবে আপনি শেষের দিকে যে কথাটি বললেন যে কেন এই ঘটনা ঘটছে, এর তথ্য তো আমার কাছে নাই। আমি শুরুতে একটু বলে নেই, 2011-তে দিল্লিতে একটি সম্মেলনে গিয়েছিলাম। সকালবেলা যে হোটেলের ঘরে ঢুকে টেলিভিশনে এনডিটিভি দেখছিলাম, তো সকাল 11:30টার দিকে ডক্টর মনমোহন সিং, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সফর করে দিল্লি পৌঁছলেন। তার কিছুক্ষণ আগেই দিল্লি আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরিত হয়েছে, বেশ কিছু হতাহত হয়েছে। সেই খবরটি দেখছিলাম এনডিটিভিতে। তো সাংবাদিকরা স্বভাবতই তাকে প্রশ্ন করল
যে এই ঘটনা কেন ঘটল, কারা করতে পারে। মনমোহন সিং কম কথার মানুষ, একটু স্মিত হেসে বললেন, ঘটনা তো ঘটেছে, আমি দুঃখিত আপনাদের মতোই, তবে কে করেছে, কেন করেছে, সেটা বলার জন্য আমাদের অপেক্ষমান থাকতে হবে। কারণ তদন্ত হোক, তদন্ত হয়ে আমি বলতে পারবো, আপনারাও জানতে পারবেন। তো তারপরে অনেক কিছু ঘটেছে আমরা জানি। কিন্তু বাংলাদেশে তো আমি কেন উত্তর দিতে পারছি না, কারা করেছে উত্তর দিতে পারছি না। পত্রিকার লেখাজোকা বা দুটো রাজনৈতিক দলের যে কাদা ছোড়াছুড়ি, মনে হচ্ছে তারা দুটো দলই জানে কে করেছে, কেন করেছে, কিন্তু অকাট্য প্রমাণ তো আমি পাচ্ছি না আর কি। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, আব্রাহাম লিঙ্কন এক সময় বলেছিলেন যে পৃথিবীতে যত রক্তক্ষয় হয়েছে, সহিংসতা হয়েছে, তার মূলে গডের নামে, গড দেয়া ধর্ম নিয়ে। কথাটা সত্যি আজকে আমার মনে হচ্ছে। এবং ঘটনা যা ঘটেছে তার সাথে রটনা বেশি হয়েছে। তার কারণ আমার হাতের নাগালে প্রযুক্তি, যে প্রযুক্তিতে অজয় দাশগুপ্তকে আমি দেখতে পাচ্ছি, শুনবো কিছুক্ষণ পরেই, এই প্রযুক্তি তো অনেকটা ছুরির মতো। ছুরিটি দুর্বৃত্তের হাতে থাকলে প্রাণ সংহার করে, শল্য চিকিৎসকের হাতে থাকলে প্রাণ বাঁচায়। তো এই যে প্রাণ সংহারকারী ডিজিটাল প্রযুক্তি আমাদের হাতে আছে, এর আগেও ঘটেছে। 1964-তে যখন পাকিস্তানিরা আদমজি জুট মিলে দাঙ্গা লাগিয়ে দিল বাঙালি অবাঙালি, তখন সব পত্রপত্রিকায় অভিন্ন সম্পাদকীয় লেখা হলো এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ, সেই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ রুখে দাঁড়ালো। ইত্তেফাকের একটি শিরোনাম, শীর্ষ শিরোনাম আমার কাছে মনে পড়ে, পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। আজকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নানা পদক্ষেপ হচ্ছে, কিন্তু বাংলাদেশ রুখিয়া দাঁড়াও এমন একটি শিরোনাম কোনো পত্রিকায় পেলাম না। সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীরা সমাবেশ করেছেন, শিক্ষকরাও করেছেন, সব কিছু হয়েছে, কিন্তু ঘটনা তো ঘটেছে সমাজে। সমাজের ভেতরে থেকে যদি রোগের ওষুধ না দিতে চেষ্টা করি তাহলে হবে না। যেমন আওয়ামী লীগ তো রাজপথে মিছিল করেছে, শোভাযাত্রা করেছে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা রাজপথ ছেড়ে যাইনি। ব্যাপারটা রাজপথের নয়, ব্যাপারটা সমাজের ভেতরে। আপনারা সমাজের সঙ্গে থাকুন, রাজপথে থাকার দরকার নাই আপনাদের। রাজপথে এই ঘটনাগুলো ঘটে না, এই চিন্তাটুকু আপনাদের থাকা উচিত বলে আমি মনে করি। এবং কেন ঘটেছে এর উত্তর আমি দিতে পারবো না, কারণ হচ্ছে রাজনীতিবিদরা বলছেন, আপনি যেমন বললেন যে নির্বাচন সামনে, কাজেই ঘটনাটা ঘটন। কিন্তু লক্ষ্য করুন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যা আমাদের ঈদের মতো, সেই উৎসবের মধ্যে ঘটনাটা ঘটেছে। আর ঈদে মিলাদুন্নবী মুসলমানদের একটি উৎসব, নবীজির জন্মদিন। তো তাহলে এর মধ্যে বার্তাটা কি? আমি নির্বাচনকে অত গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি সেই জায়গাটিতে যে এর আগে এই তথাকথিত মুক্তিযুদ্ধের সপক্ষ সরকারের আমলেই আমি দেখছি গোবিন্দগঞ্জ, নাসিরনগর, কক্সবাজার, রামু, অসংখ্য তালিকায় আছে, সব জায়গায় ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো কোনোটারই তদন্ত হয়নি, কোনোটারই অভিযুক্ত আসামির বিচার হয়নি। বরং আমার কাছে তথ্য আছে, সবার কাছে তথ্য আছে, যে নাসিরনগরের অভিযুক্ত 2 ব্যক্তি মনোনয়ন পেয়ে গেলেন স্থানীয় পর্যায় থেকে। আওয়ামী লীগ উপর থেকে না হয় বাদ দিতে পারে, কিন্তু আমার প্রশ্ন হলো মনোনয়ন পায় কী করে আওয়ামী লীগের মতো দলের থেকে, সেইটিও প্রশ্ন। তো এখন কথা হচ্ছে যে তারপরে পীরগঞ্জের ঘটনা,
কুমিল্লা নানুদিঘির পার ঘটনা ঘটে গেল পীরগঞ্জে। 30 মিনিট ধরে মানুষের ঘরবাড়ি পোড়ানো হলো, লুটপাট করা হলো, চরম ধ্বংসলীলা চালানো হলো। 30 মিনিটের মধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনী কোথায় তারা আর কি। তো এখন কথা হচ্ছে আরও একটি কথা, যে 72-এর স্বাধীনতা সময়, এর আগে গেলাম না, যে আমার হিন্দু সম্প্রদায়ের যে অনুপাত ছিল তা এখন তার 3 ভাগের 1 ভাগ হয়েছে। এটি আমার লজ্জা। সরকারের লজ্জা লাগে কিনা জানেন, কিন্তু আমার লজ্জা লাগে। কারণ 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু রেস কোর্সে 35 মিনিটের ভাষণে, যা আমি নিজে কানে শুনেছি, বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, পরে জাতীয়তাবাদ সংযুক্ত হয়েছে। 12ই অক্টোবর 1972 বঙ্গবন্ধু বলে দিলেন গণপরিষদে, বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ ঠিক হয়ে গেছে। এই 4টি মৌলনীতি। তো এখন এই কি আদর্শ রাষ্ট্রের নমুনা? বঙ্গবন্ধু তার যে সংবিধানটা দিয়েছিলেন, আপনি সংবিধানের কথা উল্লেখ করেছেন, সংবিধান 72 সংবিধানের 12-38 ধারায় ধর্মভিত্তিক, অর্থাৎ ধর্মান্ধতা ভিত্তিক, ধর্মভিত্তিক নয়, ধর্মান্ধতা ভিত্তিক সব দল, গোষ্ঠী, মতপথকে নিষিদ্ধ করেছিলেন। সেগুলো আজকে সিদ্ধ হলো কি করে? এবং পত্রিকার খবরে খুব একটা আমার আস্থা নাই, কিন্তু নিতে হয় আর কি, যে পীরগঞ্জের ঘটনায় নেতৃত্ব দিয়েছে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। এই কি তার ইসলাম? ইসলামে কি বলে? সূরা আনআম 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলছেন, তোমরা ওদের দেবদেবীকে গালি দিও না, তাহলে তোমার আল্লাহকে ওরা গালি দেবে। সূরা হজ 22 নম্বর সূরা 40 নম্বর আয়াত, আমি ইচ্ছা না করলে পৃথিবীতে মঠ, মন্দির, মসজিদ, গির্জা কিছুই থাকতো না। অর্থাৎ ধর্মীয় বহুত্ব স্রষ্টার সৃষ্টি, আপনি আমি কে তাকে উপেক্ষা করব। এবং আরও একটি কথা আছে, হযরত আলী একদিন মাগরিবের নামাজের পরে বাগদাদের পথে হাঁটছেন, সঙ্গে কিছু সাহাবী ছিলেন। তাদের মধ্যে একজন হঠাৎ করে একটি গির্জার দিকে অঙ্গুলে নির্দেশ করে বলল, ওরা তো কাফির, মানে তখন গির্জায় প্রার্থনা চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ রাগত স্বরে বললেন, যারা প্রার্থনা করে তারা কাফির নয়, কাফির মানে অবিশ্বাসী। তো কাজেই মত ও পথের ভিন্নতা, শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, যত মত তত পথ, সেটাই বাস্তব সত্য। আমার গন্তব্য এক, পথ বিভিন্ন হতে পারে, আমি গুলিস্তানে বিভিন্ন পথ দিয়ে যেতে পারি, কিন্তু গুলিস্তানে যাব আমি। তো সেই জন্যে আজকে বঙ্গবন্ধুর বাংলাদেশ হারিয়ে গেছে। যখন এই ঘটনাগুলো ঘটে, যার বিচার হয় না, তদন্ত হয় না। তো এখন আপনি তো আর একটি কথা বলে দিয়েছেন যে কি করা যেতে পারে, আমি সে কথা পরে আসি আপনার কাছে। মিস্টার অজয় দাশগুপ্ত, আপনি শুনছিলেন প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের কথা, এবং আমি জানি মনের অবস্থা, এবং গত কয়েকদিনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব প্রতিক্রিয়া আমি দেখেছি। সো আপনার কাছে একটু শুনতে চাই আমি। এবং প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন যথার্থ বলেছেন যে আমরা প্রত্যেকেই এর জন্য লজ্জিত, মর্মাহত, ক্ষুব্ধ এবং কষ্টে আছি। মিস্টার অজয় দাশগুপ্ত। ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রা আজকে দর্শক শ্রোতা এবং আলোচক সৈয়দ আনোয়ার হোসেন শ্রদ্ধাস্পদ ভালোবাসা এবং প্রীতি জানাই সিডনি থেকে। এই ক্ষমাটা আমিও চাই আমাদের জনগণের কাছে, কারণ আমিও বাংলাদেশের একজন মানুষ। ধরেন আমাদের আসলে এই বাংলাদেশ, এই ধরনের বাংলাদেশ আমরা চাইনি। এটা আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই ধরনের কথা দিয়ে আমি বিভাজন টানতে চাই না। আজকের বাংলাদেশটি যে কোনো শুভবুদ্ধির মানুষের জন্য একটি ধ্বংসস্তূপ, একটি আগ্নেয়গিরি। আমরা কথায় কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টেনে আনি, আমার মনে হয় না তার দল সে আদর্শে আর এক বিন্দু আস্থা রাখে। তারা যেসব কথা বিপদে পড়লে তাকে টেনে এনে বলে, সেগুলো আসলে এখন অর্থহীন, মূল্যহীন। অর্থহীন, মূল্যহীন তারাই করে দিয়েছেন বিভিন্ন সময়কাল থেকে।
আমি শুধু এইবারের ঘটনা প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই। যারা আক্রমণ করেছে, যাদের মধ্যে আমরা হিংসা দেখেছি, ধর্ষণের প্রবৃত্তি দেখেছি, এবং যারা লুটপাট করেছে, আগুন দিয়েছে, তাদের বয়স যদি আপনি দেখেন, তাহলে যে গত 12 বছর ধরে বা 13 বছর ধরে যে সরকার ক্ষমতায়, সেই সময়ে তাদের মনোজগৎ গঠন হয়েছে। তার আগে তারা ছিল শিশু। তাহলে চেতনার সরকারের আমলে এই ধরনের মনোবৃত্তি গঠনের সমাজ কি করে থাকে? কি করে সমাজ, পাঠ্যক্রম, লেখাপড়া এবং জীবনবোধে তারা এইরকম পশুর মতো দানব হয়ে উঠতে পারলো? কেন? আমাদের দোষটা কোথায়? আপনারা নিশ্চয়ই জানেন, হেফাজত অভিনন্দন জানানোর আগে, ধন্যবাদ জানানোর আগে আমরা বুঝতেও পারিনি কোন নীরবে পাঠ্যক্রম পরিবর্তিত হয়ে গেছে। রবীন্দ্রনাথের সোনার মন্দির থাকাতে, কবিতার লাইন থাকাতে সেই কবিতাটি বাদ পড়ে গেছে। বেছে বেছে হিন্দু নামধারী, অমুসলিম নামধারী লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে এই সরকারের আমলে। তাহলে আপনি অসাম্প্রদায়িক হবেন কি করে? আপনি সাধারণ, এই যে একটু আগে স্যার হযরত আলীর উদাহরণ দিয়ে যে চমৎকার একটা ঘটনা বললেন, যে ঈশ্বর যদি না চাইতেন, আল্লাহ যদি না চাইতেন, তাহলে তো মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারতেন না, সবাই এক ধর্মাবলম্বী হতেন। সেটা তিনি সহ্য করছেন পরম পিতা, আর আপনি পাঠ্য বইতে একটা হিন্দু লেখকের লেখা সহ্য করতে পারছেন না, কিন্তু আবার বলছেন যে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সচেতন আছি। এটা কি কন্ট্রাডিক্টরি কথা হলো না? আজকে খেয়াল করবেন যে সাপ কিন্তু বেরিয়ে গেছে গর্ত থেকে। আপনি সাপকে দুধ কলা দিয়ে যতই পুষেন, আস্তিনে সাপ থাকলে সে ছোবল মারবেই। এবং এই ছোবল সে মেরে দিয়েছে কাদের উপর? সবচেয়ে নিরীহ সংখ্যালঘু মানুষদের উপর। যে কথা স্যার বলছিলেন যে রেশিও অফ দ্য পপুলেশন, হিন্দু পপুলেশন ডাউনওয়ার্ডস, সেটা তো 1951 সাল থেকেই শুরু হয়ে গেছে। 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, 51 সালে 22% ছিল, নাপতে নাপতে এখন 8% এসেছে। আপনি যদি সঠিক হিসাব করেন, এবারের ঘটনার পরে ওটা 5 থেকে 6% চলে আসবে। এরপরে দূরবীন দিয়ে আর দেখা না যাওয়ার মতো একটা পরিসংখ্যান হবে। যে কথাটা আপনারা বলছেন বা আমরা সকলেই বলছি যে আমরা ক্ষমা চাই, আমরা লজ্জিত, সবচেয়ে বড় কথা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের সে বাণীটি যে আমি শত্রুর আঘাত একদিন ভুলে যাব, কারণ সে আমাকে আঘাত করেছিল। আমার সারা জীবন দগ্ধকে ক্ষত হয়ে থাকবে আমার বন্ধুর নীরবতা, আমার সুহৃদের নীরবতা, আমার রাজনীতির নীরবতা। আজকে আপনার সাথে আমি কথা বলে যে পরিতৃপ্তি বা শান্তি লাভ করছি, আমি লিখে লাভ করতে পারিনি। আমাকে ঢাকা থেকে যে কোনো একটি কাগজে, আমি নাম বলবো না, লেখাটি পেস্ট করে কপি পাঠিয়ে বলেছে আমি এই লেখাটি তুলে নিতে বাধ্য হয়েছি। সে লেখায় কোনো ধরনের আক্রমণ ছিল না কারো প্রতি। আমি শুধু আমার মর্মবেদনা, আমার ক্ষোভ এবং সমাজের কথা বলেছিলাম। এটুকু আমরা নিতে পারছি না, এইটুকু আমাদের নিতে দেওয়া হচ্ছে না। আপনি দেখেন, যেটা আবার আমি বলছি, সৈয়দ আনোয়ার হোসেন সর্দার ফতেশুর যে কথাগুলো বললেন, যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা কি দেখেছি? রামুতে এত বছর হয়ে গেল সেই ঘটনা, এবং আপনারা জানেন যে বুদ্ধিজমের কিন্তু প্রভাব আছে সারা এশিয়া এবং সারা বিশ্বে। জাপান থেকে আরম্ভ করে সমস্ত দেশগুলো তারা ভীষণ মানে এই ব্যাপারে স্পর্শকাতর। তারা সকলেই হস্তক্ষেপ করেছিল, এবং কি হয়েছে? ইমারত নির্মাণ হয়েছে, আবার মন্দির নির্মাণ হয়েছে, নতুন করে হয়তো বুদ্ধ মূর্তি নির্মাণ হয়েছে, কিন্তু ক্ষত সারানো হয়নি। ক্ষত নিরাময় করে ভবিষ্যতের জন্য এটা না ঘটে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই না নেয়ার ফলে আপনি দেখেন যে রসরাজ থেকে শুরু করে জুমন দাস সবাই কিন্তু ট্রিটেড ব্যাডলি, ভিন্নভাবে তাদেরকে ট্রিট করা হয় বাংলাদেশে। এবং যে কথাটা বারবার ঘুরে আসছে, 8 ঘন্টা 1 ঘন্টা ধরে এক একটা জায়গায় পাশবিক অত্যাচার হচ্ছে, লুট হচ্ছে, এবং আপনার আগুন দেওয়া হচ্ছে, মন্দির উপাসনালয় ভেঙে চুরমার করা হচ্ছে, প্রশাসনের যারা কর্তা তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে। আপনি কি এই সময় প্রমোদ ভবনে ছিলেন? নিদ্রামগ্ন ছিলেন? আপনি যদি অভিভাবক হন, আপনি যদি আইনের কর্তা হন, আপনি সে সময় ঘুমাতে পারেন? এর মধ্যে কি পরোক্ষ ইন্ধন নেই? ইন্ধন তো দুই প্রকার, একটি প্রত্যক্ষ এবং একটি পরোক্ষ। আমার মনে হয়, আমি খুব বিনয়ের সাথে বলছি, আমার মনে হয় প্রত্যক্ষ যারা গিয়েছে তারা হচ্ছে বন্দুক এবং গুলি, আর পরোক্ষ যারা তারা হচ্ছে ওই বন্দুক এবং গুলির চালক। তাদেরকে খুঁজে বের না করলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সংবিধানে থাকবে, কথায় থাকবে, মুখে থাকবে, কাজে থাকবে না। সেটাই প্রমাণিত হয়েছে এবার। এবং আমি আরেকটা কথা বলি, যে দেশ 1971 সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, হাজার হাজার নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হলো, 1 বছরের মাথায়, আমি তখন বালক,
চট্টগ্রামে আমরা দেখলাম পরিকল্পিতভাবে মূর্তি নিধন শুরু হলো বঙ্গবন্ধুর আমল থেকেই। এবং সেই দিন কথিত আছে যে 2-3টি মূর্তি ছাড়া চট্টগ্রামে সমস্ত মূর্তিগুলোই ছিল মুন্ডুহীন, শুধু ধর। তাহলে আপনি খেয়াল করেন সেই সময় একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল যে মাথা থাকবে না, ধর থাকবে। কাকে? প্রতিমা এবং মূর্তির পার্থক্য যে বোঝে না, ভাস্কর্য এবং মূর্তির পার্থক্য যিনি জানে না, তাদের হাতে আমরা সমাজকে ছেড়ে দিয়েছি। সরকার আপনার যাদের বেলায় কঠোর হচ্ছে, বা নিয়ম যাদের বেলায়, আইন যাদের বেলায় কঠোর হচ্ছে, তারা কিন্তু মুক্তবুদ্ধির মানুষ। আর যারা বন্ধ চিন্তার মানুষ, যারা অন্ধকারের চিন্তার মানুষ, সমানে আপনার টিভিতে, মাঠে, খোলা মাঠে ওয়াজ ইত্যাদির নামে নানা ধরনের বাজে কথা বলে বেড়াচ্ছে। একেবারে অপারগ হলে, জনমত গড়ে উঠলে, কিংবা যখন দেখা যাচ্ছে চাপের মুখে আর পারছেন না, তখন হয়তো তাদেরকে ধরা হচ্ছে। তার আগে কিন্তু সমানে তারা সমাজকে বলাৎকার করে যাচ্ছে। এটাও এক ধরনের ধর্ষণ, আপনার এই যে মৌখিক কথা দিয়ে ধর্ষণ করা। অথচ মুক্তবুদ্ধির মানুষ কিছুই বলতে পারছে না। দেখে শুনে আমার হুমায়ুন আজাদের ওই কথাটাই মনে হয় যে মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু গাধাকেই ভালোবাসে। তো গাধাদের যদি পাশে রেখে সমাজ ও রাষ্ট্র নির্মাণ করার প্রক্রিয়া চালু থাকে, আমরা একটি গাধার সমাজেই পরিণত হতে বাধ্য হব বলে আমি মনে করি। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। আমি কেন প্রশ্নের উত্তরে আমার অনুমানটিকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি বলছিলাম সংবিধানের কথা, অসমাপ্ত রয়ে গেছে আমার সেই কথাটি। বাংলাদেশের সংবিধানে 1988-তে অবৈধ সামরিক স্বৈরাচারী শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ প্রথম ধর্মকে, ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করলেন। প্রক্রিয়ার সূচনা আর একজন অবৈধ সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের আমল থেকে। তো ইসলাম রাষ্ট্রধর্ম হলো আওয়ামী লীগ সরকার 2011-তে 15তম সংশোধনীর মাধ্যমে আবার সেই রাষ্ট্রধর্মকে সংরক্ষণ করল। তাতে করে সামরিক স্বৈরাচারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলে আমার মনে হয়। আর একটি হিসেব, পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের হিসেবে রাষ্ট্রধর্ম হয়েছে। কিন্তু আমার স্পষ্ট বক্তব্য, রাষ্ট্রধর্ম ইসলাম বিরোধী, রাষ্ট্রধর্ম গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রধর্ম বঙ্গবন্ধু বিরোধী। কারণ বঙ্গবন্ধু বলেছেন যার ভিত্তি বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি ধর্মীয় ভিত্তিক হবে না। এখন সংবিধানে যদি ইসলাম রাষ্ট্রধর্ম থাকে, সেই রাষ্ট্রটি ধর্মভিত্তিক হয়ে যায়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। সব ধর্ম তো রাষ্ট্রধর্ম হয়নি। আর একটা কথা হচ্ছে, রাষ্ট্রধর্ম কথাটাই কিন্তু ভ্রান্ত। রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের কাজে স্টেট, দ্য কনসেপ্ট অফ স্টেট রিলিজিয়ন, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। আর একটি ব্যাপার হচ্ছে 7 মার্চের ভাষণে, যেটাও আমার শুনবার সৌভাগ্য হয়েছে, বঙ্গবন্ধু বলেছিলেন দুটি কথা। প্রথম কথাটি বলেছিলেন, বাংলাদেশে, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই, এবং সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। খেয়াল রাখবেন আমাদের যেন বদনাম না হয়। তো বদনাম তো হয়ে গেল, আমরা রক্ষা করতে পারছি না অনেক দিন থেকে। আরও একটি কথা হচ্ছে, ধর্ম অতি পবিত্র জিনিস। আর একটি বক্তৃতায় বলেছেন, একে রাজনৈতিক হাতিয়ার করবেন না। দুটি ক্ষেত্রেই বিচ্যুতি আমি লক্ষ্য করছি। সেই জন্যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের সৃষ্টি, এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। ব্রিটিশ আমলে আর পাকিস্তানি আমলে আমার সাম্প্রদায়িক ঐতিহ্য বিনষ্ট হয়েছিল, বঙ্গবন্ধু ফিরিয়ে এনেছিলেন। তো সেটা তো এখন আর দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আমি বলি, যে এই রাষ্ট্রধর্মটি কিন্তু একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। যে কোনো অপরাধের কিন্তু একটু পরিবেশ লাগে, যে কোনো অপরাধের পরিবেশ।
এই পরিবেশ তৈরি হলো রাষ্ট্রধর্ম। কিন্তু আমি সংসদীয় কমিটিতে জোর গলায় বলেছিলাম যে রাষ্ট্রধর্ম করলে আওয়ামী লীগ যদি ভেবে থাকে অতিরিক্ত ভোট পাবে, একটি ভোটও পাবে না, আমি লিখে দিতে পারি, পাইনি কোনো দিন। ধর্মান্ধরা আওয়ামী লীগের বাক্সে কোনো দিন ভোট দেবে না। আওয়ামী লীগ নিজে নিজে নাক মুখ পোড়ালো এই রাষ্ট্রধর্ম করে আর কি। আর একটি কথা আবার এই প্রসঙ্গে মনে হচ্ছে, আমরা যে জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই সঙ্গীতে একটি পংক্তি, দুটো পংক্তি হচ্ছে, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আজকে আমার সেই অবস্থা, আমি নয়ন জলে ভাসছি। শুধু তাই তো নয়, আমার বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। আর বঙ্গবন্ধু তো মানুষের রাষ্ট্র করতে চেয়েছেন। 1973 আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে বাদশাহ ফয়সাল বঙ্গবন্ধুকে বললেন, আপনার দেশে এত মুসলমান, আপনি দেশটির নাম ইসলামী রাখলেন না কেন? বঙ্গবন্ধু সদর্পে উত্তর দিয়েছিলেন, আমার দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই লড়াই করে দেশ স্বাধীন করেছে, কাজে এমন নাম রেখেছে। আর একটা কথা বললেন, যা খুব অপ্রস্তুত বোধ করলেন বাদশাহ ফয়সাল, আপনার দেশের নামও তো ইসলামী নয়। কারণ আমরা সবাই জানি কিংডম অফ সৌদি আরবিয়া, ইসলামে কিংও নাই, কিংডমও নাই, থাকলে নবীজি করতেন। কাজেই সৌদি আরবের ইসলাম পরিচর্যা করবার যে দাবি, সেটি কতটুকু বস্তুনিষ্ঠ বা গ্রহণযোগ্য তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। বার্নার্ড শ, আমরা জানি বার্নার্ড শ ইসলামের খুব ভক্ত ছিলেন। মাঝে মধ্যেই তিনি বক্তৃতা করতেন ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে। তো অমনি একটা বক্তৃতা এক সময় দিলেন, বেরিয়ে এসে দেখা গেল একজন ধার্মিক খ্রিস্টান তাকে প্রশ্নবিদ্ধ করলেন যে, তুমি ইসলাম নিয়ে সবসময় প্রশংসা করো, খ্রিস্ট ধর্মের চেয়েও উন্নত ধর্ম ইসলাম, তুমি মুসলমান হয়ে যাও না কেন? বার্নার্ড শ উত্তরে বলেছিলেন, এটা সত্যি যে ইসলাম অনেক উন্নত ধর্ম, কিন্তু মুসলমানরা নিকৃষ্ট জাতি, আমি নিকৃষ্ট জাতির একজন হতে চাই না। আজকে তাই মনে হচ্ছে। 1971 পাকিস্তান হানাদার বাহিনী কোরআন শরীফের অমর্যাদা করেছিল। আমার বাড়িতে দাদার সংগৃহীত অসংখ্য কোরআনের কপি এবং তাফসীর যা ছিল আলমারি ভর্তি, সব পুড়িয়ে ফেলা হয়েছে। 1975 15 আগস্ট ঘাতক বাহিনী বঙ্গবন্ধুকে যখন হত্যা করে, তার শোবার ঘরে, তার খাটের পাশে, খুবই সাধারণ খাট, আমাদের মতো এত চাকচিক্যময় খাট নয়, তার পাশে ছোট্ট একটা টেবিলে কোরআন শরীফ থাকতো রেখেলে, কারণ ভোরবেলা নামাজ পড়ে তিনি যতটুকু সময় পেতেন সামান্য তেলাওয়াত করতেন। সেই কোরআন শরীফ গুলিবিদ্ধ হয়েছে। তৌহিদি জনতা তখন কোথায় ছিল? আজকে এই রটনা রটিয়ে, ঘটনার চেয়ে রটনা বেশি হয়ে সারা বাংলাদেশকে তার শেকড়চ্যুত করবার চেষ্টা করা হচ্ছে। এটি আমার কাছে অনাকাঙ্ক্ষিত। এখন কি করণীয় আছে আমাদের? এবং এবং যেটি আপনি বলছিলেন বারবার, আগের বারও সূচনা বক্তব্যে বলছিলেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশ নেই। মিস্টার অজয় দাশগুপ্ত বলছিলেন যে বঙ্গবন্ধুর দলও এখন নেই, যারা এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। সো সংকটের গভীরতা তো আরও বেশি, যদি ওনার কথা ঠিক হয়ে থাকে। সংকটটা গভীরতর অবশ্যই, কারণ আমি সবসময় বলে আসছি বিভিন্ন বক্তৃতায়, লেখায়, যে বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি হয়, ব্যবসা হয়, ফন্দি ফিকির হয়, কিন্তু বঙ্গবন্ধুকে কেউ চেনে না, জানে না, বোঝে না, ধারণ করে না আর কি। তো সেই অবস্থাটা দাঁড়িয়ে গেছি আমরা। তাহলে বঙ্গবন্ধু যে বাংলাদেশের ছকটি আমাদের দিয়েছিলেন, সেই ছক তো এখন হারিয়ে গেছে। এই বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, হ্যাঁ, আবার প্রবৃদ্ধি অনেক, উন্নয়ন এখন হয়নি। আমি স্পষ্ট ভাষায় বলছি, উন্নয়ন ছুঁতে পারিনি, কারণ এত বৈষম্য রেখে আমি উন্নয়ন করতে পারি না আর কি। প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে গেছে, বিশেষ করে মুসলমানরা। তো এখন কোরআনের অমর্যাদা যদি করা হয়,
সেটি গর্হিত অপরাধ। কোনো মানুষের কোনো অধিকার নেই কোনো ধর্মগ্রন্থের অমর্যাদা করার। কারণ হচ্ছে, ধরুন অল্লোপনিষদ, সেখানে মরুভূমিতে একজন নবীর আগমন হবে সেই কথাটা বলা আছে। এবং হিন্দু ধর্ম সম্পর্কে কোরআনে লেখা আছে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বলে কিছু নাই, সনাতন ধর্ম। তো কাজে কোন ধর্মকে আমি অশ্রদ্ধা করব, অসম্মান করব, অবমাননা করব, তা ধর্মগ্রন্থই হোক, ধর্মীয় আচার অনুষ্ঠানই হোক। তো সেই জন্যে যথার্থ মুসলমান কখনই, যথার্থ মুসলমান, আমি জোর দিয়ে বলছি, কোরআন শরীফ আমি পড়েছি, অর্থ বুঝেছি, যথার্থ মুসলমান কখনোই এই যে কাজগুলো করেছে, মন্দির হামলা হয়েছে, বসতবাড়ি হামলা হয়েছে, আগুন ধরানো হয়েছে, পূজাকে বিঘ্নিত করা হয়েছে, এটা কখনোই কোনো মুসলমান করতে পারে বলে আমি মনে করি না। কারণ যা ধর্ম সঠিক চেতনা আছে, বঙ্গবন্ধু 28শে অক্টোবর 1970 প্রাক নির্বাচনী বেতার টেলিভিশন ভাষণে বলেছিলেন, আমাদের সম্পর্কে অভিযোগ আছে যে আমরা ইসলাম বিরোধী, কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা নবীজির ইসলামে বিশ্বাস করি, ইনসাফের ইসলামে বিশ্বাস করি, লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাস করি না। এবং কোরআনে হাদিসে কোথাও ইসলামী লেবাস বলে কিছু নেই, অন্তরের কথা বলা আছে, ইন্নামান আমানু বিন্নিয়াত। আমার অন্তর যদি শুদ্ধ থাকে আমি মুসলমান, আমি মানুষ। বঙ্গবন্ধু বলেছেন আমি মানুষ, আমি মুসলমান। আগে মানুষের কথা বলেছে। মানুষের জন্ম হয় কিন্তু মানুষ হিসাবে, ধর্মটা পরে সে আহরণ করে পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে। তো এখন কি করণীয় আছে আমাদের? প্রথম কথা হচ্ছে, সরকারকে আমরা সতর্ক করেছিলাম, অনুরোধ করেছিলাম যে কুমিল্লার ঘটনা যেন সারা দেশে বিস্তৃত না হয়। তারপরে ঘটল পীরগঞ্জের ঘটনা, অর্থাৎ সরকার পাচ্ছে না পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আমি দুঃখের সঙ্গে বলছি, কারণ সরকার আমাকে স্বস্তি দিলে আমি স্বস্তি পাব। আমি চাই যে কোনো সরকারই হোক না কেন আমাকে ভালো রাখুক, কিন্তু আমাকে ভালো রাখতে পারছে না। প্রথম কথা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা দেখতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তো একাধিক, কিন্তু এই দুটো ঘটনা কেউ জানতে পারলো না সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, সবগুলো কিন্তু এই সরকারের উপর চেপে বসেছে। আমি মনে অনতিবিলম্বে সরকারের উচিত যে প্রকাশ্যে এই শোভাযাত্রা মিছিল করে লাভ নেই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা, ক্ষতিপূরণ দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং একই সঙ্গে আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। আস্থার পরিবেশ ফিরিয়ে আনা, যে সরকার তার পাশে আছে। রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ, ক্ষমতাসীন রাজনীতিবিদদের, আপনারা মিছিল মিটিং করে গলাবাজি করে লাভ নেই, তাদের পাশে যান, যে দেখান যে আমরা তোমাদেরই অংশ, তোমাদের ভালো মন্দের দায় দায়িত্ব আমাদের, সেই কথাটি প্রমাণ করুন। তদন্ত কমিটি করুন, বিচার করুন। বিচারহীনতার সংস্কৃতি যেন এই সংখ্যালঘু নির্যাতনকে পেয়ে না বসে আর কি। মিস্টার অজয় দাশগুপ্ত। আমি স্যারের কথা শুনছিলাম। ধরুন, মানে স্যার যখন বলছেন যে বঙ্গবন্ধুর কথা, আমি শুধু একটা কথাই যুক্ত করতে চাই, যে আমি শুধু মুজিব কোড দেখি, মুজিব কিন্তু আর দেখি না। না আদর্শে, না চিন্তায়, না চেতনায় কোথাও মুজিব নেই, শেখ মুজিবুর রহমান নেই। আছে শুধু সারি সারি মুজিব কোড, কালো, নানা বর্ণের, লাল, সাদা, বিভিন্ন বর্ণের মুজিব কোড সারা দেশকে ঘিরে রেখেছে, কিন্তু বঙ্গবন্ধু বা মুজিব নেই। আর একটি কাজ আমি সচেতন ভাবে করি না, সেটি হচ্ছে কথায় কথায় আমি বঙ্গবন্ধুকে টেনে আনি না, এই কারণে যে তার নীতি, তার আদর্শ থেকে সরে যাওয়া এই দেশ, এই সমাজ, এই রাজনৈতিক শক্তি আজকে তাকে দোহাই দিচ্ছে। আমি শ্রদ্ধা রেখেই বলছি স্যারের প্রতি, তিনি জ্ঞানী মানুষ, তিনি টেনে আনছেন রেফারেন্স হিসেবে, আর তারা টেনে আনে তাদের সুবিধার হাতিয়ার হিসাবে। যারা সুবিধার হাতিয়ার হিসাবে তাকে বারবার টেনে আনে, আমি তাদের সাথে একমত না। আমার মনে হয় তিনি তার জায়গায় আছেন, এবং যে দেশে যে স্বপ্ন তিনি রেখেছিলেন
সেটা থেকে আমরা যতটুকু সরে এসেছি ততটুকুই আমাদের লজ্জা। এবং যে কথাটা আমি বলতে চাই যে দেখেন, এই যে রাজপথে মিছিল মিটিং করছে, সেগুলো তো রংধনুর মতো, বৃষ্টি টিষ্টি হয়ে গেলে যেমন রংধনু ওঠে, এরকম আপনি সবকিছু এখন যখন বুঝতে পেরেছেন যে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে, আপনি রাস্তায় নেমে বিরক্ত দেখাচ্ছেন। কিন্তু যে সময় প্রয়োজন ছিল সেই সময় তো আপনি বের হতে পারেননি, আপনি বের হবার নির্দেশও দিতে পারেননি আপনার কর্মীদের। এবং এই প্রত্যহ আপনি একটা নিয়ম রুটিন করে টেলিভিশনে আসবেন, পাঁচালির মতো একটা কাগজ বের করে পাঠ করবেন, আর আমরা সেটা শুনবো দেশে বিদেশে, এবং মানুষ এটা মুখ লুকিয়ে হাসে। এটা কি নেতৃত্ব? এই নেতৃত্ব আপনার বলিষ্ঠতা দেবে সমাজকে? এই নেতৃত্ব বাঁচাবে? একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আপনি কোথাও আন্তরিকতার কোনো চিহ্ন, কোনো নমুনা দেখতে পান? এবং আরেকটা গভীর সংকট রাজনৈতিক আমি যেটা দেখতে পাচ্ছি, যারা এই ধরনের পরিস্থিতিগুলো আওয়ামী লীগে একসময় মোকাবেলা করেছিলেন, সেসব সিনিয়র নেতারা নেই, দৃশ্যপটে তাদের একজনও নেই। যারা অভিজ্ঞতা দিয়ে এই জিনিসটাকে মোকাবেলা করতে জানে, যারা পাকিস্তান আমলের দাঙ্গা দেখেছেন, যারা ৭০-এর পর থেকে নানা ঘাত প্রতিঘাতে এই দলকে সামনে এনেছেন, হ্যাঁ, তাদের তাদের বয়স হয়েছে, কিন্তু তাদের অভিজ্ঞতা, তাদের প্রাজ্ঞতা তো শেষ হয়ে যায়নি। কোথায় তারা? এগুলো তো আমরা হিসাব মিলাতে পারি না। এবং আরেকটা বিষয় দেখেন, দেশে চলছে আপনার সাংঘাতিক একটা পরিস্থিতি, হ্যাঁ, যেটা আন্তর্জাতিক মহলে নাড়া দিয়েছে, জাতিসংঘ রিয়াক্ট করেছে, যেহেতু ইস্কনের গায়ে হাত পড়েছে, সারা বিশ্বে এটা তোলপাড় হয়ে গেছে, এবং নানা জায়গা থেকে বাদ প্রতিবাদ এগুলো শুরু হয়েছে, ক্রমশ ভাবমূর্তি একটা নেগেটিভ দিকে যাওয়া শুরু হয়েছে। সেই সময় আপনার ঢাকার প্রাক্তন মেয়র ঝগড়া করছেন রাষ্ট্রধর্ম নিয়ে, এবং তিনি সেখানে ফতোয়া দিচ্ছেন যে এই দেশের ১৭ কোটি মানুষ মুসলমান। তাহলে এই ২ দিন হয়নি যিনি একজন মেয়র ছিলেন, তিনি যদি এই ভাষায় কথা বলেন, এবং বয়স অপেক্ষাকৃত নবীন এবং তরুণ, তাহলে বুঝুন পচনটা আসলে কোথায়। কোন আদর্শের রাজনীতির চর্চা হয়েছে গত ২০ বছরে? গত ২৫ বছরে আমরা লিখতে 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং তাদের কীর্তি কাহিনী লিখতে লিখতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাতিয়ে দিয়েছি। আপনি যদি এই গেল বছরগুলোর পত্রিকাগুলো শুধু এই লেখাগুলো পর্যায়ক্রমে সাজিয়ে যান, এটা বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে যাবে, এত লম্বা। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে আপনার? এই যে আমাদের পাশের দেশে পশ্চিমবঙ্গে যতদিন বামপন্থীরা ক্ষমতায় ছিল, সেখানে কিন্তু সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিতে পারেনি। কেন পারেনি? সেটা জ্যোতি বসুর একটা উক্তিতেই প্রকাশ্য। তিনি বলেছিলেন যে সরকার এবং প্রশাসন যদি না চায়, কোনো সমাজ বা কোনো রাষ্ট্রে কোনোদিন দাঙ্গা হতে পারে না। এখন আমাদের এখানে যে দাঙ্গার মতো হয়ে গেছে, আমরা কি বলবো যে সরকার চেয়েছিল? বলবো না। কিন্তু কারা চেয়েছিল? কারা তারা যারা আপনাদের মধ্যে ঘাপটি মেরে আছে? বা কাদের আপনারা পৃষ্ঠপোষকতা করে আজকে গর্তের বাইরে আসতে সাহায্য করেছেন? এবং আজকে তারা বেরিয়ে এসে যখন তাদের নগ্ন এবং কি বলি যে বিভৎস চেহারা দেখাচ্ছে, তখন আপনারা প্রতিরোধ করতে পারছেন না। এবং এই পশ্চাৎপদতা শুরু হয়ে গেছিল মতিঝিলের ঘটনার পর থেকে। হ্যাঁ, আপনার একটা কথাই আছে, যদি আপনি একবার কারো কোনো অন্যায্য শর্ত মানেন, এমনকি স্বামী স্ত্রীর ক্ষেত্র, সেই সম্পর্ক শর্ত নির্ভর হয়ে যায়, এবং এই শর্ত যখনই পূরণ হয় না, তখনই অন্য পক্ষ বিদ্রোহ করে। আপনারা শর্ত মেনেছেন, আপনারা গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, আপনাদের ভোটের বাক্সের জন্য আপনারা লড়াই করেছেন। কিন্তু আরেকটা এখানে পরিহাসের বিষয় হচ্ছে, ভোটই যেখানে নাই, ভোট গণনা যেখানে নেই, সেখানে ভোটের বাক্স বলে কি লাভ? এবং আমার তো মনে হয় এটা একটা প্রচ্ছন্ন কারণ যে আর তো ভোটের দরকারই নেই, কাজে আমার এই সংখ্যালঘু ভোটের বাক্স দিয়ে আমি করবোটা কি? তার চেয়ে লাথি মেরে ফেলে দিই সেই বাক্স। এরকমও তো হতে পারে। কেন হতে পারবে না এটা? কারণ ভোটের তো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন ধরুন এই যে বারবার আমরা বলছি জবাবদিহিতা, নিরপেক্ষতা, এগুলো কথার কথা হয়ে গেছে। আমি খুব বিনয়ের সাথে আরেকটা কথা বলতে চাই। আমি তো আমার প্রধানমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা রাখি। তিনি যে বলছেন তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, কিন্তু যেই মাত্র কোর্টে যাবে, খেয়াল করবেন কিন্তু বিষয়টা, কোর্টে গেলে কোর্ট যদি নিরপরাধ বলে বা জামিন দিয়ে ছেড়ে দেয়, তখন কিন্তু আওয়ামী লীগের অন্য লোকরা বলবে যে আমাদের হাতে তো বিচার নাই, আইন নাই, এটা তো কোর্ট করেছে। তাহলে আপনার প্রশাসনিক কর্তৃপক্ষ কি করে সাজা দেবে? আর প্রশাসনিক কর্তৃপক্ষ সাজা দিতে হলে প্রশাসনকে যেভাবে নিয়ন্ত্রণ করতে হবে, বা যে আদেশ বা যে নির্বাহী বলে তাকে শাসন করতে হবে, সেটা যেন প্রয়োগ করা হয়, না হলে তো এই শাস্তি হবে না। কারণ এর আগের কোনো শাস্তির কিন্তু কোনো নমুনা আমরা দেখিনি। এবং আপনি খেয়াল করেন, মানুষের বিশেষ করে সংখ্যালঘু যাদেরকে আমরা বলি,
যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জন্ম পরিচয়ে, তাদের আস্থার জায়গাটা ছিলেন শেখ হাসিনা। হ্যাঁ, এবং তারা এখন বলছে যে আমরা তো বিএনপির আমলেও এরকম দুর্ভোগের শিকার হইনি, আমরা জাতীয় পার্টির আমলেও এরকম দুর্যোগের মুখোমুখি আমাদের হতে হয়নি। এটা ঠিক যে এরশাদ সাহেব এক ধরনের টিকে থাকার জন্য একটা পরিকল্পিত দাঙ্গা ঘটানোর চেষ্টা করেছিল। আমি তখন বাংলাদেশে ছিলাম, চট্টগ্রামে, আমি নিজে দেখেছি সেটা সাকসেসফুল হয়নি। সাধারণ মানুষের প্রতিরোধে এই রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছে রাত্রে, এবং সেটা ব্যর্থ হয়েছিল কিছু কিছু জায়গায় পরিকল্পিতভাবে ছাড়া। বিএনপি আমলে যেটা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, দাঙ্গা হয়েছে, সন্ত্রাস হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা। আজকে কমপ্লিটলি, যেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তির মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর কোনো পথ নেই, যাদের কোনো অস্তিত্ব নেই, তাহলে প্রশ্নটা তো আপনাদের কাছেই ফিরে যাচ্ছে। আপনারাই বলছেন যে উগ্রপন্থীদের মাজা ভেঙে দেওয়া হয়েছে এবং বিরোধী দলগুলো কবজা হয়ে গেছে, অথবা অসার হয়ে গেছে, নিঃসার হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে। তাহলে কারা করেছে এটা? তাহলে আপনারা বলুন, আপনারাই দয়া করে বলুন যে কারা করেছে এটা। এরা কারা? এরা কি আমাদের দেশের মানুষ? সমস্ত মানুষরা যদি এটা চাইতেন তাহলে কি এটা ঠেকানো যেত? যেত না। চায় নাই মানুষ। চৌমুহানিতে যে আশ্রম, রাম ঠাকুরের আশ্রম, ৭১ পর্যন্ত আক্রান্ত হয়নি, কারা এটা আক্রমণ করলো? এবং আশ্রম তো একটা সিম্বল। যদি ধরেন প্রতিমাই ভেঙে দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে মানুষগুলোকে মারা হতো না। মারাই যদি উদ্দেশ্য থাকে, ধর্ষণ হতো না। ধর্ষণই যদি উদ্দেশ্য থাকে, লুটপাট হতো না। তাহলে আপনি খেয়াল করেন, প্রত্যেকটা বিষয় কিন্তু ইন্টার রিলেটেড, একটার সাথে একটা জড়িত। এবং এই জড়িত ব্যাপারগুলো সহ্য যারা করেছে, হ্যাঁ, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এখন তৃণেরও আর বোধহয় দাহ্য শক্তি নেই এত পাপ ক্ষমতা বইবার। এবং খেয়াল করুন, এই যে পাকিস্তান আফগানিস্তানের কথা আমরা প্রায়ই বলি, আমরা কি সেই পরিণতির দিকে এগুবো না? হ্যাঁ, এই যে 8% নেমে এসছে, শুরুতে যেটা বলেছিলাম, 2% হয়ে গেলে, 1% হয়ে গেলে, 5% হয়ে গেলে, তখন তো ইমিডিয়েট শত্রু হিসাবে প্রগতিশীল মুসলমানকেই মারা হবে, যেটা হয়, যেটা এখন কম হয়, কিন্তু তখন সেটাই হবে আক্রমণের উৎস এবং আক্রমণের আমি বলবো যে কেন্দ্র। তাদেরকে আক্রমণ করবে, এবং সেই দিন খুব বেশি দূরে নয়। এবং এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমরা মনে করেছিলাম যে এত বছর ধরে যারা ক্ষমতায় আছে, তারা কি করে আরেকজনকে বলতে পারেন যে ওই আমলে হয়েছিল, ওই আমলে হয়েছিল? তাহলে সেই আমল তো ফিরে যাবে তার পুরনো আমলের কাছে, তার পুরনো আমল ফিরে যাবে ব্রিটিশ আমলের কাছে, ব্রিটিশ আমল ফিরে যাবে মান্ধাতার আমলের কাছে। আমি তো সমাধান পাবো না, এই বৃত্তি ঘুরতে থাকবো। আপনি আপনার কথা বলুন, গত 14 বছরের কথা বলুন, গত 13 বছরের কথা বলুন। 12 বছর 13 বছর ক্ষমতায় থাকা একটা বিশাল ব্যাপার। সেই সময় খোল নলচে সহ সবকিছু পাল্টে দেওয়া যায়, যেটা বিভিন্ন ক্ষেত্রে পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে হয়নি। এটার কি আমরা, এটার জবাব ছাড়া আমরা এগোতে পারবো এই সমাজ? জি, হ্যাঁ, আপনি এই দৃশ্যমান উন্নয়নগুলো আপনি কতদিন দেখাবেন? যেটি প্রফেসর আনোয়ার হোসেন বলছিলেন যে প্রবৃদ্ধি আর উন্নয়ন এক নয়, এবং মানুষ হয়ে উঠতে পারছে না। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। অজয় দাশগুপ্তের কথায় একটি আকর্ষণীয় কিন্তু বিরক্তিকর দিক আছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের আদর্শ বিচ্যুতি। যে জন্যে কিন্তু আমরা দুজনেই বলছি বঙ্গবন্ধুর বাংলাদেশকে খুঁজে ফিরছি। আমাদের দাবি হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ ফিরিয়ে দাও। পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাস্তববাদী রাজনীতিতে আমি বিশ্বাসী নই। রাজনীতি জায়গায় থাকবে, আদর্শায়িত জায়গায় থাকবে, যে রাজনীতি বঙ্গবন্ধু সারা জীবন করেছেন, যার জন্য তিনি প্রাণ দিয়েছেন। তো এখন কথা হচ্ছে, এই যে বিচার না হওয়া, এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ। এর আগে যতগুলো সাম্প্রদায়িক সাম্প্রতিক বিনষ্টির ঘটনা ঘটেছে, সবগুলোই ফৌজদারি অপরাধ। তাহলে কি এই দেশে আইনের শাসন নেই? আমি তো জোর গলায় বড় গলায় বলবার চেষ্টা করি, গণতন্ত্র মানেই আইনের শাসন। যে আইনের শাসনের সূচকে 139, 124 বাংলাদেশ সম্প্রতি একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থার স্টাডিতে পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে এখন আপনার কথা বিবেচনায় রাখছি। তো এখন কথা হচ্ছে, আর একটি কথা বলে নেই, আমি দ্রুত অনেকগুলো বিষয় বলে যাচ্ছি, যে সংখ্যায় কম হিন্দু সম্প্রদায়, সংখ্যা গুরু, সংখ্যা লঘু
শব্দগুলো অগণতান্ত্রিক। তাদের মানসিকতা যা আছে, উৎসবের মধ্যে তো আরও উন্নত মানসিকতা হবে, তাদের দ্বারা এই ধরনের অবমাননাকর কাজ করা কখনোই সম্ভব নয়। এটা হিন্দু সম্প্রদায়ের কাজ নয়। তদন্ত, এটা অনুমান আমি চাই তদন্ত ভিত্তিক অকাট্য তথ্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি করণীয় সেই দিকে নজর দেই। প্রথমত সরকারকে জনগণকে জাগাতে হবে, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার সংস্কৃতি অঙ্গন সবকে জেগে উঠতে হবে, একটা গণজাগরণ হতে হবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই কাজে নেতৃত্ব দিতে হবে সরকারকে, কিন্তু কতটুকু দিতে পারবে তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কিন্তু যে যার অবস্থান থেকে সামাজিক একটা গণজাগরণ গড়ে তুলতে হবে, কারণ সমাজই আধার, যেখানে ঘটছে সাম্প্রদায়িকতা, সমাজকে রোগমুক্ত করতে হবে। কুমিল্লার ঘটনা উপসর্গ, পীরগঞ্জের ঘটনা উপসর্গ, রোগটাকে আমার ধরতে হবে। এটা আর একটা কথা হচ্ছে, এই মুহূর্তে সরকারকে দুটি ফ্রন্টে কাজ করতে হবে। এক হচ্ছে দেশের ভিতরে কী কী করতে হবে সে কথাটা আমি একটু আগেই বলেছি। আরেকটি কথা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনেও সরকারকে কাজ করতে হবে, কারণ সরকার এবং বাংলাদেশ, সে জায়গায় আমার দুঃখ, দুটোরই ভাবমূর্তি এখন বিপন্ন। গতকালও আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন অধ্যাপক পবিত্র সরকার ওপার বাংলায়, বাংলাদেশের বড় বন্ধু, তার নেতৃত্বে বেশ কিছু বুদ্ধিজীবী চিঠি লিখেছেন বাংলাদেশ সরকারের কাছে। এটি কিন্তু চিঠিটি গুরুত্ব এখানেই যে বাংলাদেশের ভাবমূর্তি কত বিপন্ন হলে বাংলাদেশ সম্পর্কে যারা সহানুভূতিশীল তারা এই চিঠি লিখতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসে গেছে যে এটা কিন্তু সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত। আমি চাই আমার সরকার সফল হোক, আমি চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ হোক, আমি চাই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ হোক, আমি স্বস্তিতে থাকি, শান্তিতে থাকি, আমি মানুষের রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই, সারা পৃথিবীতে মুসলমানের রাষ্ট্র নয়। মিস্টার অজয় দাশগুপ্ত, আমরা শেষের দিকে খুব ছোট্ট করে যদি আপনার ফাইনাল রিমার্কস। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে স্যারের কথা, সমস্ত কথাগুলো আমি মেনে নিয়েই বলছি যে পরিবর্তনের জন্য যে মানসিকতা, ধরেন, মানে আমি রাজনৈতিক আলাপে যেতে চাই না, সম্প্রীতির জন্য যে বাতাবরণ এবং যে আদর্শ নিষ্ঠতা প্রয়োজন, সেটা থেকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অনেক অনেক দূরে চলে এসেছে। বহুদিন ধরে দেশে সুস্থ রাজনীতির চর্চা হয় না, বহুদিন ধরে দেশে গণতন্ত্রের চর্চা হয় না, এবং যে উন্নয়ন হচ্ছে সেটা অস্বীকার না করেই বলছি, বহুদিন ধরে মনের কোনো উন্নয়ন হয়নি। সংস্কৃতির কথা তিনি বলেছেন, এবার তো প্রমাণিত হয়ে গেছে যে সংস্কৃতি এত নির্জীব, এত নিষ্প্রাণ এবং এত দেউলিয়া আগে কখনো হয়নি। কেন হয়েছে এটা? এটার কিন্তু জবাব সংস্কৃতি কর্মীরা জানেন। আপনারা খেয়াল করবেন, এবারের পুজোতে যখন রক্ত বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশের কোনো কোনো এলাকা, মণ্ডপগুলো যখন তছনছ হয়ে গেছে, এগুলো তো সিম্বল, এগুলো তো ধর্ম না, ধর্ম থাকে অন্তরে। কিন্তু এই অন্তরগুলো, এই বাহ্যিকগুলোকেই যখন আক্রমণ করা হয়, তখন বুঝিয়ে দেওয়া হয় যে আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলছি না। কাকে? হিন্দুদেরকে নয়, প্রগতিশীল মুসলমানদেরকেও, সম্প্রদায়কেও, বাঙালিকেও, রাষ্ট্রকেও, সমাজকেও আক্রমণ করা হয়েছে। তখন এই নবমী দশমীর দিন আমরা দেখেছি ঢাকার কোনো কোনো পূজা মণ্ডপে সংস্কৃতি কর্মী নামে পরিচিত বিখ্যাত জনরা উল্লাস করেছেন। আমরা কিন্তু এই ইন্ডিকেশনটা বুঝি কেন তারা করেছেন। কারণ বিএনপি আমলেও আমরা দেখেছি, যখন সারা দেশে ঘট পুজো হচ্ছিল প্রতীকী, তখন কিছু কিছু মানুষ সেটাকে সেলিব্রেশন করে তাদেরকে শক্তি জুগিয়েছিল। কাজে আমি বলতে চাচ্ছি যে আমাদের সংস্কৃতির মধ্যেও কিন্তু পোকা ঢুকে গেছে, কালো পোকা ঢুকে গেছে, এবং সাম্প্রদায়িকতার হিংসা, পাবার লোভ। কিভাবে সংস্কৃতি জাগবে? পদ আর পদকের লোভে সংস্কৃতি মুহ্যমান। হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানে আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি যে গত 10 বছরে
একজন গায়কের নাম আমরা বলতে পারবো না যিনি বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন। গত 10 বছরে আমরা একজন কবির নাম বলতে পারবো না যিনি লিখে বাংলাদেশকে মাতিয়ে দিয়েছেন। গত 10 বছরে আমরা এমন কোনো চিন্তাবিদ দেখিনি। কেন? এগুলো হচ্ছে সমাজের শূন্যতা, শুধুই প্রশংসা, শুধুই স্থাবকতা এবং শুধুই জি 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 করা। কখনো যে না বলতে হয় সেটা তো আমরা ভুলে গিয়েছি। এই যে অথচ এই না বলাটা কিন্তু সরকারকে দৃঢ় করে। আপনাকে প্রতিবিম্বের সামনে দাঁড়াতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে, তখন আপনি বুঝবেন আপনার নাকের ডগায় ময়লা আছে নাকি আপনার অবয়ব পরিষ্কার। এটা বোঝার জন্য একটা বিরোধী দলের দরকার আছে। সুস্থ, স্বাভাবিক, সুন্দর এবং প্রতিশ্রুতিশীল একটা রাজনীতির আয়নার প্রয়োজন আছে। সে আয়নাটা যত তাড়াতাড়ি স্থাপিত হয় তত তাড়াতাড়ি আপনারা নিজেদের চেহারা দেখবেন, বুঝতে পারবেন ত্রুটি কোথায়, মেকআপ নিতে পারবেন। এই দেশটাকে আরেকটা কথা আমি বলি ভুলে যাওয়ার আগে, যে স্থাপনাগুলোকে নষ্ট করা হয়েছে, ঐতিহাসিক মন্দিরগুলো ঠিক করবেন না, দয়া করে দয়া করে ঠিক করবেন না। কারণ ঠিক করলে আপনি ওই আগের মতো ওই জায়গাটায় ফিরে যেতে পারবেন না। পাশে একটা বানিয়ে রেখে দিন, কিন্তু এটাকেও রাখুন যাতে এই দুঃসহ স্মৃতি বাংলাদেশকে মনে করিয়ে দেয় যে এই ভুল আমরা আর করব না, অথবা এই পাপ আমরা আর করব না। আমি এখনো বিশ্বাস করি এবং আমি প্রতিনিয়ত বিশ্বাস করি, মোহাম্মদ হাবিবুর রহমান অনুদিত বাংলা কুরআন আমার বাড়িতে আছে, আমি পাঠ করি প্রায়। কাজে কোথাও নেই ধর্মগ্রন্থে যে কথাগুলো বলা হয়েছে। কিন্তু ধর্ম তো করে না। এই যে বারবার আমরা বলেছি 75-এর খুনি থেকে 71-এর খুনি থেকে আজকের খুনি সকলেই জন্ম নিয়েছে সমাজ গর্ভে। মাতৃগর্ভে তো খুনির জন্ম হয় না, জন্ম হয় সমাজ গর্ভে। এই সমাজ জন্ম দিয়েছে বিকৃত সমাজ, যে সমাজ ডিজিটালের নামে অন্ধকারের একটা সমাজ আমরা তৈরি করে মানুষকে বিকৃত আনন্দে থাকতে দিয়ে আমরা অর্থের, সম্পত্তির, ক্ষমতার লুটপাট এই করছি, অথবা আমরা আমাদের ক্ষমতা ভোগ করছি, অন্যদিকে আমাদের অন্ধকার আমাদেরকে গ্রাস করে ফেলেছে। পরিত্রাণের উপায় জীবন্ত দাশের কবিতার মতো এমনই অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে, যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, স্নেহ নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আছে তাদের সুপরামর্শ ছাড়া। আওয়ামী লীগ কি আমাদের কথা শুনবে? আসলে কি মানবে? কারণ আপনার যেতে 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 যখন নিঃশ্বাস আকাশের উপরেও চলে যায় তখন কিন্তু নিঃশ্বাস আর নেওয়া যায় না। দয়া করে দমবন্ধ পরিবেশ থেকে মানুষকে বাঁচতে দিন, বাংলাকে বাঁচতে দিন, মুক্তিযুদ্ধকে বাঁচতে দিন, এবং জাগরণের শেষ সুযোগটুকু নষ্ট করবেন না অনুগ্রহ করে। ধন্যবাদ। ধন্যবাদ। অজয় 30 সেকেন্ডস আমার হাতে সময় নেই। অজয় দাশগুপ্তের কথা থেকে ধরে ধারাবাহিকতায় বলছি, জীবনানন্দ দাশের আরেকটি পংক্তি আছে, মানুষ না ভেবে কাজ করে যায় শুধু ভয়ঙ্করভাবে অনায়াসে। এই কাজ থেকে বিরত থাকতে হবে। দুটো ফ্রন্টে সরকারকে, যাকে বলা হয় ইংরেজিতে কূটনীতিতে ড্যামেজ কন্ট্রোল করতে হবে, ক্ষতি পুষিয়ে নিতে হবে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিকল্প কোনো পথ সরকারের সামনে নেই। আমরা চাই সরকার দুটো কাজই করুক। অনেক ধন্যবাদ মিস্টার অজয় দাশগুপ্ত এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। দর্শক, কথা হচ্ছিল দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, যে পরিস্থিতিকে ওনারা বলছেন যে এটি আসলে অন্যায়, এটি পাপ, এটিকে আর অন্য কোনো ভাষায় চিত্রায়িত করবার কোনো সুযোগ নেই, এটি কোনো ভুল নয়। এবং তার কারণ কি সেটিও তারা ব্যাখ্যা করেছেন যে এই সমস্যার সমাধান অনেকেই রাজপথে করবার চেষ্টা করছেন। এটি রাজপথে ফুল খেলবার বা উৎসব করবার সময় নয়, বা রাজপথে প্রতিবাদ করে সমস্যার সমাধান হবে না। সংকটটা সমাজের মধ্যে। এবং যেটি বলছিলেন যে খুনি বা অপরাধী মাতৃগর্ভে জন্ম নেয় না, সমাজ তাকে তৈরি করে। এবং এর জন্যে সমাধান কোথায় কোথায় সেটিও বলেছেন। এবং বলতে গিয়ে দুজনেই বঙ্গবন্ধুর বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন বারবার, কিন্তু সেখান থেকে বাংলাদেশ অনেক দূরে সরে গেছে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে, বঙ্গবন্ধুর চিন্তা থেকে তার দল অনেক দূরে সরে গেছে। সেই সঙ্গে সরকারও যা কিছু আছে তা শুধু স্থাবকতা, এবং তা কেবলমাত্র প্রদর্শনবাদিতা। এবং যে কারণে ওনারা বলছেন যে প্রবৃদ্ধি আর উন্নয়ন এক কথা নয়। উন্নয়ন দরকার নানান ক্ষেত্রে, সেটি সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক। এবং গত 10-12 বছরে যে চিত্র ওনারা তুলে ধরছেন সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ সবটাই অনুপস্থিত। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু সেখানে অন্ধকারের
খেলাধুলা চলছে এবং সেখানে রাজনীতিবিদরা আমরা লক্ষ্য করছি প্রধান দুটো দল পরস্পরকে অভিযুক্ত করছেন এবং দুপক্ষই বলছেন যে এটি আগামী নির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে। এক পক্ষ সাম্প্রদায়িক শক্তিকে উৎসকে দেওয়ার চেষ্টা করছে, অন্য পক্ষ বলছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের নানা অপকর্মকে ভিন্ন খাতে যেগুলো তারা তুলে ধরবার চেষ্টা করছেন সেগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করছে। এবং এই আলোচনা করতে করতে আমার অতিথিরা সেই নির্বাচনকে সামনে নিয়ে এসছেন যে ভোট যদি ঠিকঠাক মতো হতো, গণতন্ত্র যদি ঠিকঠাক মতো থাকতো, এখানে বিরোধী পক্ষের বা বিরোধী মতের জন্য যদি যথাযথ পরিবেশ থাকতো, স্পেস থাকতো, তাহলে পরিস্থিতিটা ভিন্ন হতে বাধ্য ছিল। কিন্তু যখন দেশে গণতন্ত্র, মানুষের মত প্রকাশের অধিকার সংকুচিত হয়ে যায়, তখন আসলে এই ধরনের অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা যে মাথাচাড়া দিয়ে উঠছে সেই আশ্রয় প্রশ্রয় কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় দিয়েছে। কেউ এই দায় এড়াতে পারে না, সেটি আওয়ামী লীগ বলি, বিএনপি বলি বা জাতীয় পার্টি বলি। কাজে এটি গণজাগরণ দরকার এবং এই গণজাগরণ আমার অতিথিদের একজন বলছিলেন যে সরকারকে সেই উদ্যোগ নিতে হবে, কিন্তু তার আগে সরকারের মনস্তত্ত্ব, সরকারের নেতৃত্বে যারা আছেন তাদের মনস্তত্ত্ব কিন্তু বড় পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তন ছাড়া কিন্তু ওই গণজাগরণে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা, আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব ক্রমশ জনসম্পৃক্তহীন হয়ে পড়েছেন। তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা সেই অর্থে আর তৈরি হচ্ছে না, কারণ তারা মনেই করেন যে জনগণকে আসলে তাদের খুব একটা প্রয়োজন নেই। এবং দেশে প্রশাসনের ভূমিকা কি, নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি, কিন্তু জনগণের ভূমিকা নিয়ে খুব একটা তারা আলোচনাও করেন না, আলোচনার প্রয়োজনও বোধ করেন না। কাজেই কিন্তু মাথায় রাখতে হবে যে জনগণের শক্তিই বড় শক্তি এবং এই শক্তি যখন মাথা তুলে দাঁড়াবে তখন কিন্তু কেউই রক্ষা পাবেন না, কারণ নগরীতে যখন আগুন লাগে দেবালও রক্ষা পায় না। আমাদের রাজনৈতিক নেতৃত্বের সেটি মাথায় রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।